আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। শারদীয়ার আবহে শান্তির বাজারে শুরু ৬২তম বর্ষের বাসন্তী পূজা। দশমীতে থাকছে ছৌ নাচের আকর্ষণ। বিলোনিয়া মাইছড়া স্বাস্থ্য কেন্দ্রে ঠিকাদারকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এডিসি ও উপনির্বাচন ঘিরে উদ্বেগ। সুষ্ঠু ভোটে একাধিক দাবি বামফ্রন্টের। ধর্মনগর উপনির্বাচন, বাড়ি বাড়ি প্রচারে জহর চক্রবর্তী। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। বকেয়া ভাড়ায় কড়া পদক্ষেপ। মহারাজগঞ্জে ওম ট্রেডার্সের ঘর সিল করল আগরতলা পৌর নিগম। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। ভক্তি, ঐতিহ্য আর উৎসবের রঙে রাঙা দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার শারদীয়ার আবহে বসন্তকালে যেন ফিরে এসেছে দুর্গোৎসবের ছোঁয়া। অটল মার্কেটে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বাসন্তী পূজা। শান্তির বাজারের স্বনামধন্য দেশবন্ধু ক্লাবের উদ্যোগে আয়োজিত এই পূজা এবছর পদার্পণ করল ৬২তম বর্ষে। প্রায় ১২ লক্ষ টাকা বাজেটের এই আয়োজনে মণ্ডপ সজ্জায় গড়ে তোলা হয়েছে এক দৃষ্টি নন্দন কাল্পনিক মন্দির, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কাড়ছে। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে পূজার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি। দেশবন্ধু ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস, সহ সম্পাদক দেবাশিস ভৌমিক, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং, সমাজসেবী উপেন্দ্র রিয়াং, সমাজ সেবিকা সিম্পল রিয়াং এবং শান্তিরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুজিত সেন। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস জানান, দেশবন্ধু ক্লাব শুধু উৎসব আয়োজনেই সীমাবদ্ধ নয়, সারা বছর ধরে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। এবারের পূজায় দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন। প্রতিদিন মণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীর পুজো শেষে থাকছে ভক্তদের মধ্যে বস্ত্রদান এবং অন্নভোগ বিতরণের ব্যবস্থা। আর এবারের সবচেয়ে বড় আকর্ষণ বিজয়া দশমীর দিন। ঝাড়খণ্ড ও পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ এর একটি বিশেষ দল অংশ নেবে দশমীর কার্নিভালে, যা এই উৎসবে বাড়তি মাত্রা যোগ করবে। সব মিলিয়ে শান্তির বাজারের অটল মার্কেটে বাসন্তী পূজাকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজ তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রায় গত ৬০ বছর ধরে আমরা এখানে বাসন্তী পূজা আয়োজন করে যাচ্ছি। দেশবন্ধু ক্লাব শুধু পুজো নয়, সারা বছর বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক খেলাধুলা বিভিন্ন কাজকর্ম করে থাকেন। এই এলাকার মানুষ, দুস্থ মানুষ ওদের পাশে সবসময় আছেন এবং থাকবেনও। এবার এই বাসন্তী পূজা উপলক্ষে আমরা প্রত্যেক দিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হবে এবং অষ্টমী দিন বস্ত্রদান এবং অন্নভোগ বিতরণ করা হবে। দশমী দিন আমাদের একটা স্পেশাল একটা কার্নিভাল হবে, যেখানে ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার যে ফেমাস নৃত্য ছৌ ডান্স নিয়ে একটা টিম এখানে আসবে। ওই দিন ওরা আমাদের এখানে দশমীর যে যাত্রা, যে কার্নিভালে ওরা উপস্থিত থাকবেন এবং ডান্স পরিবেশন করবেন। অভিযোগের ঝড় উঠেছে বিলোনিয়ার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে। ঠিকাদারি কাজ, টাকা লেনদেন এবং রাজনৈতিক প্রভাব সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। জানা গেছে, বিলোনিয়া মহকুমার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদার রবীন্দ্র পালকে ৬ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু তিনি সেই টাকা দিতে অস্বীকার করায় কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারের দাবি, শুধু মারধরই নয়, তার কাছ থেকে নগদ টাকা এবং গলার হার ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি মাইছড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে এলাকার প্রধান সহ একাধিক বিজেপি নেতার নাম উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রবীন্দ্র পাল, আমি আমার বাড়ি মাইছড়া, বিলোনিয়া মাইছড়া। আমি একজন বিজেপির কার্যকর্তা। আমার বাবা রানিং পঞ্চায়েত মেম্বার। তো আমি একজন ঠিকাদার কাজ করি গভর্নমেন্টের। তো ঠিকাদার কাজ করার সুবাদে মাইছড়া হসপিটালে একটা কাজ পাইছি। আমি হসপিটালে কাজটা আর ডিউনিট থেকে বাইরেছিল। কাজটা টেন্ডার দিয়েছে ৪-৫ জনে, আমি কাজটা পাইছি আর কি, লেসে যাইছে না। কাজটা আমি শুরু করার জন্য আমার ইঞ্জিনিয়ার স্যার তারা, তারপরে হসপিটালের স্টাফ তারা মানে কইতেছে কাজটা যেহেতু পাইছো, আমি লোকেলে আছি, তো আমার কাছে কাজটা একটু তাড়াতাড়ি শুরু করো, বর্ষার দিন আগে পড়ছে, জল টল করে নষ্ট হয়ে যাবে।
তো আমি কাছে ঠিক আছে 7টার সময় কথাবার্তা হয়ে কাজটা শুরু করছে, 4-5 দিন কাজ শুরু হয়েছে। হওয়ার পরে আমার বিভিন্ন ধরনের ধমক দিতেছে, তাই টাকা পয়সা দিবার লাগে। তো আমি তার কথা কিছু কইছি না, আমি 3-4 দিন কাজ হওয়ার ফলে এরপরে এবার আজকে যাই সেটা কাজের ভিতরে বাধা দিছে। লেবারটার কইতেছে যে যাই সেটা কাজ না করতো। এরপরে না করানোর পরে এরপরে আমি কীটা করছি, এখান থেকে আমার ডাক্তার নিয়েছে, লেবার ফোন করছে, তো আমি গেছি স্পটে, যে সেটা আবার গজে তুই কাজ বন্ধ করা, কাজ বন্ধ না রাখলে আমরা টাকা দিতে হইব। তো আমি বলছি আমি কি টাকা দিব, হল রুমে চল। এরপর আমার হল রুমে লিয়ে গেছে প্রধান, মাইসরা পঞ্চায়েতের প্রধান বাসুদেব দাস, এরপরে এই জনজাতি মোর্চার সভাপতি খেলুন মক, তারা আমার ধাক্কা দিয়ে সেটা প্রধানের ভাই বাসুদেব দাস হল রুমে ঢুকানোর সময় ধাক্কা দিয়ে সেটা ভিতরে ঢুকাইছে, নিয়ে সেটা এরপরে আমার কাছে টাকা পাইছে 6 লক্ষ টাকা। আমি 6 লক্ষ টাকা কী লাগে দিব, গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজ করানোর লাগে আমরা চাইতেছি যে আমরা কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে উঠাবো। তো তারা আমার কাছে এভাবে যদি আমরা যদি একজন বিজেপির কার্যকর্তা হয়ে সেটা আসলে আমাদের প্রধান, আমার বাবা রানিং মেম্বার পঞ্চায়েতের, আমাদের উপর আক্রমণ করছে। আমার বাবা আছে, আমার বাবার উপরও আক্রমণ করছে, ফোলারে ডাক দেয়, নইলে মার্ডার করিয়ে লাগবো, খুন করিয়ে লাগবো। আমি এখন কই যাবো, এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার যাতে আমার সুরক্ষিত হয়। আর আমরা এভাবে যদি আমরা ঠিকাদাররা যদি এভাবে যদি টাকা পয়সা যদি টানাটানি করে, এরকমভাবে মারধর করে, আমার লাতি সোবার গেঞ্জি ছিঁড়ে, আমার একটা স্বর্ণের চেন আছিল, চেনটা লইয়া গেছে। এরপর আমার ফিটারিটা দিয়ে সেটা হলরুমের ভিতরে টেবিল আছিল সব ভাঙিয়ে গেছে, লাতি দিয়ে সেটা। এবারের এডিসি ও উপনির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল বামফ্রন্ট। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে রাজ্য নির্বাচন কমিশনার ও সিইওর সঙ্গে দেখা করেন বাম নেতৃত্ব। বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে জানান, বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে এবং বিরোধী দলগুলোর উপর ধারাবাহিক আক্রমণের অভিযোগ উঠছে। এই অবস্থায় নিরপেক্ষ ভোট গ্রহণ সম্ভব নয় বলেই মনে করছে বামফ্রন্ট। তাই প্রতিটি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন, বুথ এলাকায় নিয়মিত টহলদারি এবং প্রার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তাদের আরও দাবি, সব রাজনৈতিক দল যেন সমানভাবে প্রচারের সুযোগ পায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে প্রশাসনকে। পাশাপাশি পোলিং এজেন্টদের নিরাপদে বুথে যাতায়াত ও অবস্থানের নিশ্চয়তা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ক্যান্সার ওয়েবকাস্টিং ব্যবস্থার মাধ্যমে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবিও তোলা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব এবং ফরওয়ার্ড ব্লকে রঘুনাথ সরকার। মিলন বৈদ্য বলেন, মানুষ যেন উৎসবের পরিবেশে ভোট দিতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। পুলিশ দর্শকের ভূমিকায় না থেকে সক্রিয় ভূমিকা নিক এবং টাকার প্রভাব বন্ধ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। আমাদের রাজ্যে দুটো নির্বাচন, আগামী মাসে 9 তারিখ হলো একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, 12 তারিখ হলো আরেকটা নির্বাচন, সেটা হলো ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ। এবং দুটো নির্বাচন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হচ্ছে। এখানে রাজ্যে আইনের শাসন নেই, অরাজকতা চলছে, মানুষের বাক স্বাধীনতা নেই, দুর্নীতি তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করে দুর্নীতি চলছে, বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে গিয়ে দেখা করেছি প্রথম যিনি স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমারের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রথম সাক্ষাৎকার নিয়ে করি। সেখানে গিয়ে আমরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার প্রিভিয়াস ইলেকশন গুলো সম্পর্কে তথ্য তুলে ধরি এবং তার সঙ্গে যেটা বলা হয় যে এই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় গত কিছুদিন যাবত শাসক দলের মধ্যে সংঘাত, সংঘর্ষ ইত্যাদি চলছে। আর আমরা যারা বিরোধী দল আছি, আমাদের উপরে তো আক্রমণ অব্যাহত আছে। যে মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দিতে পারে। আমরা বাম আমলে দেখেছি কি মানুষ বাড়ির থেকে ভোট দেওয়ার জন্য খুশি হয়ে বের হতো, উৎসবের মেজাজে মানুষ ভোট দিত। আমরা আরো বলেছি কমিশনকে যে যদি এটা মেমোরেন্ডাম নাই, যে পুলিশ যাতে দর্শকের ভূমিকা না করে। দুই পার্টির যখন প্রোগ্রাম থাকে পাশাপাশি লাগালাগি হয়, ঝগড়া হয়, তখন পুলিশ কিন্তু
নিরপেক্ষ থাকে না, দর্শকের ভূমিকা কোনো কিছু কাজ করে না, ওইটা আমাদের শাসন। টাকার খেলাটা আমরা দেখেছি কি ওয়েস্ট বেঙ্গল আমরা শুনেছি কিছুদিন আগে টাকা নিয়ে রেল স্টেশন ধরা পড়েছে এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই টাকা কিসের জন্য, ইলেকশনের জন্য, আপনি কি করেন, আপনি বিজেপি করেন। এইভাবে টাকার খেলাটা যে মানিকবাবু বলেছেন এটা তীব্রতা হবে কিন্তু, কারণ সাধারণ মানুষ যে অবস্থায় আছে ত্রিপুরাতে খুব অর্থনৈতিক ক্রাইসিসে আছে। ধর্মনগরের অলিগুলি জুড়ে এখন নির্বাচনের হাওয়া, আর সেই হাওয়াকে সঙ্গী করেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। সমর্থন চাইছেন, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, শুনছেন তাদের আশা আকাঙ্ক্ষা। 56 নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে 22 ও 23 নম্বর বুথের আলগাপুর এলাকায় ব্যাপক প্রচার চালান তিনি একদলীয় কর্মীর বাড়িতে আয়োজিত উঠান সভার মাধ্যমে। এরপর শুরু হয় বাড়ি বাড়ি জনসংযোগ, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জহর চক্রবর্তী আত্মবিশ্বাসী সুরে জানান, এই উপনির্বাচনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। তার দাবি, সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীরা এবার উল্লেখযোগ্য ফল করতে পারবেন না, এমনকি তাদের জামানতও জব্দ হতে পারে। ধর্মনগরে আবারও পদ্ম ফুল ফুটবে, এই বার্তাই তিনি বারবার তুলে ধরেন। তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছেন। সেই কারণেই মানুষের আস্থা এখনো বিজেপির দিকেই রয়েছে। 2018 ও 2023 সালের বিধানসভা নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ধর্মনগরের মানুষ বিজেপিকে আশীর্বাদ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রচার অভিযানে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন প্রার্থী। বিশেষ করে যুবক যুবতীর সক্রিয় অংশগ্রহণ, উল্লেখযোগ্য উপস্থিতি তার নজরে এসেছে। তার কথায় এখন শুধু সময়ের অপেক্ষা, ধর্মনগরে পদ্মফুল ফুটবেই। এদিনের প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে দলের বহু কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভারতীয় জনতা পার্টি এই 56 ধর্মনগর উপনির্বাচনে জিতবে, এটা তো নিশ্চিত। তবে এখন বিষয়টা হচ্ছে আমরা এই জিতটা হবে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ করি, ওনাদের জামানত জব্দ করে আমরা ভারতীয় জনতা পার্টি প্রতীক পদ্ম চিহ্ন ধর্মনগরে জিতবে। কারণ আপনারা দেখেছেন বিগত দিনে এই ধর্মনগর বলুন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে সিপিএম কংগ্রেসের শাসন ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষ লক্ষ্য করেছেন। আর আজকে ভারতীয় জনতা পার্টির শাসন, নরেন্দ্র মোদীজির শাসন, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের শাসন ত্রিপুরা রাজ্যের মানুষ লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন। ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। কাজে এই মূল মন্ত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং ধর্মনগরের মানুষ 18তেও ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে ভোট প্রদান করেছিলেন, সাহায্য করেছিলেন, সহায়তা করেছিলেন, 23-এও করেছেন। এইবারে আরও বেশি করবেন আমাদের বিশ্বাস। কারণ যেভাবে প্রতিটা অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, গ্রামে শহরে সব জায়গায় সাধারণ মানুষ বেরিয়ে পড়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে। এবং সব থেকে বড় যেটা বিষয় এবার লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যুবক যুবতীরা যেভাবে বেরিয়ে এসেছেন এবং মহিলারা বেরিয়ে এসেছেন, তা থেকে আমরা যে নিশ্চিত এই 56 ধর্মনগরে উপনির্বাচনে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ হতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। দীর্ঘদিনের বকেয়া, বারবার নোটিশ, তবুও কোনো সাড়া না মেলায় অবশেষে করা পদক্ষেপ নিল আগরতলার পৌর নিগম। আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের নেতাজি সুভাষ রোডে অবস্থিত ওম ট্রেডার্সের একটি ঘর, যা পৌর নিগমের মালিকাধীন, বহু বছর ধরে ভাড়া পরিশোধ না করে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। পৌর নিগম সূত্রে জানা গেছে, একাধিকবার ভাড়াটিয়াকে বকেয়া মেটানোর জন্য নোটিশ পাঠানো হলেও তাতে কোনো কার্যকর সাড়া মেলেনি। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ওই ঘরটি সিল করে দেওয়া হয়। এদিন পৌর কর্মীরা উপস্থিত থেকে আইনানুগ প্রক্রিয়া মেনে ঘরটি বন্ধ করে দেন। পৌর নিগমের এক আধিকারিক জানান, সরকারি সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং রাজস্ব আদায় বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও যেসব ভাড়াটিয়া দীর্ঘদিন ধরে বকেয়া ফেলে রেখেছেন, তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অন্যান্য ভাড়াটিয়াদের মধ্যেও এক প্রকার সতর্কবার্তা পৌঁছে গেছে বলে মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
অ্যাকচুয়ালি আপনারা তো জানেন 25-26 অর্থ বছরের আজকে মানে মার্চ মাস, আজকে অলমোস্ট 25 তারিখ হয়ে গেছে। এবং এই যে ঘরগুলো, এগুলো অনেক বছর ধরে 10-12 বছর ধরে ওনারা রেন্ট বা তৌজির যে বকেয়া টাকা আছে তা পরিশোধ করছেন না। এবং তৌজি বিধি অনুযায়ী কোনো ঘরকেই গোডাউন হিসেবে ইউজ করা যায় না। এবং আপনাদের ক্যামেরার সামনে আপনারা দেখেছেন যে ওনারা দুটো ঘরকে গোডাউন হিসেবে ইউজ করছেন। ওনাদেরকে আমরা নোটিশ করেছিলাম, কিন্তু কোনো সদুত্তর পাইনি, তার জন্য আমরা আজকে এটা সিল করে দিচ্ছি। মানে এইরকম আরো কটা দোকান আছে আপনার? আমাদের কাছে লিস্ট আছে, এটা ফেজ ম্যানারে চলবে এবং আমরা চিহ্নিত করে করে তালা দিয়ে দেব। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।